বিয়ের জন্য ওর মা বাবা প্রায় পাগল হয়ে গেছেন। মেয়ের বয়সই বা কত, কিন্তু ওনারা 10ম শ্রেণী পড়ুয়া 16 বছরের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তের মা বাবা তের মাথায় হাত রেখে বারবার বলছে, দেখ ছেলেটা খুব ভালো, তোকে খুব ভালোবাসে, মানা করিস না মা। আচ্ছা তোর কি কাউকে পছন্দ? না মা, আমার কাউকে পছন্দ না, তবে আমি তো এখনো 10ম শ্রেণীর গন্ডিটাই পেরোইনি, কিছুদিন আগেই এক্সাম দিলাম, আমার কি বিয়ের বয়স হয়েছে? তের বাবা একটু কঠোর সুরে মেয়েকে বললেন, দেখ মা, ওর জন্য আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। সেদিন ও না থাকলে তুই অনাথ হয়ে যেতিস। ছেলেটা তোকে খুব ভালোবাসে, প্রতিদান হিসেবে ও আমার কাছে তোকে চেয়েছে। কি করে মানা করি বলতো? একটু থেমে আবারও বললেন, আমি আর কোনো কথা বাড়াতে চাইছি না, তোকে এই বিয়েটা করতেই হবে। তে বুঝতে পেরেছে বাবাকে কিছু বলে কোনো লাভ হবে না, তাই তাকে রাজি হতেই হবে। তবে এতে তার একটা শর্ত আছে। তে এবার তার বাবাকে বলে, ঠিক আছে আমি বিয়ে করব, কিন্তু এখনই আমি ওই বাড়িতে যেতে পারবো না। তের বাবা কিছু একটা চিন্তা করে ফোন করলেন পাত্রের বাড়িতে। এরপর পাত্রকে সমস্তটা জানালেন উনি। পাত্রের নাম জন জাংকুক। জাংকুক ওনার কথায় হেসে দিয়ে বলে উঠল, আরে ঠিক আছে আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই। এরপর জাংকুক ফোনটা রেখে দিল। তারপর মনে মনে বলল, আরে আমার স্ট্রবেরি, তুমি আমাকে কেন বোঝো না? আমি তোমাকে বড্ড ভালোবাসি, 3টে বছর ধরে ভালোবাসি। বলেই নিজের মনে হেসে উঠল জাংকুক। তের ছবিতে একবার হাত বুলিয়ে জাংকুক আবারও বলে উঠল, এই স্ট্রবেরি, তুমিও একদিন জ্বলবে যেদিন আমি থাকবো না। এবার তোমাকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো। অবশেষে জাংকুকের সাথে তের বিয়েটা বেশ জাঁকজমকভাবে হয়ে যায়। তের শর্তটা ছিল সে এখন শ্বশুর বাড়ি যাবে না, তাই তের বাড়িতেই বাসর সাজানো হয়েছে। পুরো রুমটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বেডের মাঝখানে খুব সুন্দর করে লাল গোলাপের পাপড়ি দিয়ে হার্ট আঁকা হয়েছে। বর্তমানে তে ওই বেডের ওপর বধূ সেজে বসে আছে। তে কয়েকবার জাংকুককে দেখেছে। সত্যি জাংকুক দেখতে খুবই সুদর্শন, কিন্তু জাংকুকের সাথে তার অভিমান রয়েই গেছে। সে তাকে এখনই কেন বিয়ে করতে চেয়েছে? পরে কি করা যেত না? এসব ভাবতে ভাবতেই তে দেখলো জাংকুক রুমে প্রবেশ করছে। শ্যালক শালিকাদের জ্বালায় পাক্কা 1 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল ছেলেটাকে। অবশেষে ছাড়া পেল, হাঁপ ছেড়ে বাঁচল জাংকুক। জাংকুক ঘরে প্রবেশ করতেই দেখলো তে বেডে কাচুমাচু হয়ে বসে আছে। তের অবস্থা দেখে জাংকুক হালকা হাসলো। জাংকুক তের পাশে বসতেই তে উঠে দাঁড়িয়ে জাংকুককে প্রণাম করার জন্য ওর পায়ের দিকে হাত বাড়ালো, কিন্তু জাংকুক তের 2 বাহু ধরে নিজের কাছে নিয়ে আসলো। এরপর জাংকুক তের ঘোমটাটা খুলে দিল। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাংকুক তের কানের কাছে মুখ এনে বলল, স্ট্রবেরি, খুব ভালোবাসি তোমায়, তুমিও কি আমায় ভালোবাসবে? তে মুখ ঘুরিয়ে নিল। এতে জাংকুক কষ্ট পেল না, বরং হেসে উঠল। আমি তোমাকে কেন স্ট্রবেরি বলি জানো? কারণ তুমি একদম স্ট্রবেরির মতো সুইট। আর হ্যাঁ, তোমাকে এই নাম ধরে ডাকার অধিকার একমাত্র আমার। তে এবার বসতে যাবে, তখনই জাংকুক পিছন থেকে হ্যাঁচকা টান মারলো। তে নিজেকে সামলাতে না পেরে সোজা জাংকুকের বুকে এসে পড়ল। জাংকুক বুক পকেট থেকে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট বের করলো। এরপর পেন্ডেন্টটা হাতের মাঝে রেখে ওটাতে একবার কিস করলো। তারপর পেন্ডেন্টটার দিকে তাকিয়ে বলল, আমার স্ট্রবেরির কালো টিকা হিসেবে তোকে ওর গলায় স্থান দিচ্ছি। তাই বলে তুই ওর গলায় চুমু দিতে পারিস না, কারণ এটাতে শুধু আমার অধিকার আছে। জাংকুকের এমন কথায় তে খানিকটা শিউরে উঠল। জাংকুক থেকে পিছনে ঘুরিয়ে পেন্ডেন্টটা পরিয়ে দিল। এরপর জাংকুক পেন্ডেন্টের উদ্দেশ্যে বলল, আমি থাকি অথবা না থাকি, আমার স্ট্রবেরিকে তুই সবসময় দেখে রাখিস। আমি ওকে কষ্ট দিলেও তুই ওকে সবসময় খুশি রাখিস। জাংকুকের এমন কথায় তের বুকটা ছ্যাদ করে উঠল। লকেটটা পরিয়ে দিয়ে জাংকুক তের গলায় এবং ঘাড়ে গভীরভাবে কিস করলো। তে তার জীবনে এই প্রথম কোনো পুরুষ মানুষের স্পর্শে শিউরে উঠল। জাংকুক এবার তেকে ঘুরিয়ে ওর কপালে একটা চুমু খেলো। জাংকুকের এইসব কাণ্ডে তে যেন একেবারে ফ্রিজ হয়ে যাচ্ছে। জাংকুক এবার তেকে বেডে বসালো। তারপর বলল, তোমার মতো কিন্তু আমারও একটা শর্ত আছে। তে সন্দেহের চোখে তাকালো। জাংকুক দুষ্টু হেসে বলল, তুমি যা ভাবছো তেমন কিছু না স্ট্রবেরি। তবে জাংকুক আবারও মুখে একটা দুষ্টু হাসি দিল। তে মিনমিন কণ্ঠে বলে উঠল, তবে কি? তবে আমার ভালোবাসার স্পর্শ তোমাকে পেতেই হবে। জাংকুকের কথা শুনে তের হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। এই লোকটা মনে হয় আজ নির্ঘাত ওকে মেরে ফেলবে।
চাংকুক এবার একটু অভিমানী সুরে বলে উঠল, তুমি যেমন বিয়ের আগে শর্ত রেখেছিলে, ঠিক তেমনই আমি এখন শর্ত রাখবো। তুমি কি জানতে চাও শর্তটা কি? তে নিচু স্বরে বলল, কি শর্ত? চাংকুক তের কিছুটা কাছে গিয়ে বলে উঠল, তোমাকে রোজ আমার বুকে মাথা রেখে ঘুমাতে হবে। তে চমকে উঠল, চোখ দুটো কেমন যেন বিচলিত হয়ে গেছে। তে এবার মৃদু স্বরে বলে উঠল, না না, এটা সম্ভব না। চাংকুক মৃদু হেসে বলল, তার মানে তুমি আজ থেকে আমার স্পর্শ পেতে চাইছো? ওকে, নো প্রবলেম। আমি তো তোমাকে নিজেকে প্রস্তুত করার জন্য এই শর্তটা দিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি তুমি একদম রেডি। এইটুকু বলেই চাংকুক তের আরো কাছে আসতে লাগলো। তের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। না না না, আমি শর্তে রাজি, কিন্তু প্লিজ তাও আপনি। চাংকুক হালকা হেসে তের ঠোঁটে আলতো করে কিস করলো। চাংকুকের ছোঁয়ায় তে যেন একেবারে জমে গেছে। আমার এইটুকু ছোঁয়াতেই তুমি তো কাতর হয়ে পড়লে স্ট্রবেরি। আমাকে ভালো না বেসে পারবে তো? তে চুপ করে রইল। চাংকুক থেকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর তেও ঘুমিয়ে গেল। বিয়ের পরের দিন চাংকুক একাই বাড়ি ফিরল। তারপর থেকে সে আর আসেনি। আজ 25 দিন হয়ে গেল। তে নিজের ব্যালকনিতে বসে বসে ফুলগুলোকে দেখছে। মনটা আজ ভালো নেই ওর। ফুলগুলোর দিকে তাকিয়ে তে মনে মনে বলতে লাগলো, ইস কত সুন্দর ফুলগুলো, আমিও যদি এই ফুলগুলোর মতো হতে পারতাম। আচমকা কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, স্ট্রবেরি, তুমি তো ফুলের থেকেও অনেক বেশি পবিত্র। ফুলকে তো নানান হাতের স্পর্শ পেতে হয়, কিন্তু তুমি তো শুধু আমার হাতেরই স্পর্শ পাবে। আর স্ট্রবেরি, ফুল তো ঝরে যায়, আর যারা ওকে স্পর্শ করে তারাও ভুলে যায়। এর মাঝে নেই কোনো কৃতিত্ব, যা আছে শুধুই কলঙ্ক। কিন্তু তুমি তো পবিত্র, অনেক বেশি পবিত্র। তে চমকে উঠল। হঠাৎ করে এই মানুষটা কখন আসলো? তে মাথা নিচু করে আছে। চাংকুক বলে উঠল, আমি ফোন করিনি বলে তুমিও ফোন করবে না? তে কিছু বলল না। ওর মনে যে বড্ড অভিমান। চাংকুক তের হাতে এবার একটা ছোট্ট পুতুল ধরিয়ে দিল। তে চমকে উঠে বলে উঠল, পুতুল এনেছেন যে? পুতুল দিয়ে আমি কি করব? প্রতি উত্তরে চাংকুক কিছুই বলল না, শুধু হাসলো। তখনই তের মা ওদেরকে ডাক দিল, তে চাংকুককে নিয়ে খেতে আয়। ছেলেটা যে কখন এসেছে, এখনো কিছুই মুখে দেয়নি। তে চাংকুককে বলল, চলুন, আম্মু ডাকছে। তে যাওয়ার জন্য পা বাড়াতেই চাংকুক হ্যাঁচকা টান দিয়ে তেকে আবারও বুকের মাঝে জড়িয়ে নিল। নিজেকে ছাড়াতে ছাড়াতে তে বলল, ছাড়ুন, দরজা তো লক করা নেই, মা তো চলে আসতে পারে। চাংকুক দুষ্টু হেসে বলে উঠল, তার মানে তুমি বলতে চাইছো দরজা লক করা থাকলে কোনো প্রবলেম নেই, তাই তো? তে যেন নিজের কথাতেই ফেসে গেল। বোকার মতো বলে উঠল, মানে? মানে আজকে রেডি থেকো। চাংকুকের কথাইতে লজ্জা পেয়ে গেল। এবার তের মা আবারও ডাক দিল। তে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আসছি মা। তারপর চাংকুকের থেকে নিজেকে ছাড়িয়ে বলল, চলুন তাড়াতাড়ি। চাংকুক বলল, কথাটা ভুলো না কিন্তু। বিকেলে চাংকুক তের হাতে একটা লাল টুকটুকে সিল্কের শাড়ি দিয়ে বলল, তৈরি থেকো। না না, আমি পারবো না। সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি তুমি তো আমার থেকেও 1000 গুণ বেশি রোমান্টিক। মানে? মানেটা হলো এই যে তুমি কেমন কায়দা করে আমার হাতে শাড়ি পরতে চাইছো। চাংকুকের কথায় তে তো পুরো অবাক হয়ে গেল। শাড়িটা পরে রেডি হয়ে নিও, নয়তো আমি নিজে থেকেই তোমাকে রেডি করে দেব। রাতে তে বেডে বসে আছে, মুখে হালকা মেকআপ আর গায়ে চাংকুকের দেওয়া লাল সিল্কের শাড়ি। তেকে একদম অপ্সরার মতো লাগছে। চাংকুক নিজে তের জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে। চাংকুক ফোন করে তেকে নিচে আসতে বলেছে। তেও নিজের মা বাবাকে বিদায় দিয়ে নিচে চলে আসে। সাবধানে যাস মা। তের বাবা তের মাথায় হালকা করে হাত বুলিয়ে বলে, দেখিস মা, তুই খুব সুখী হবি। এরপর তে চাংকুকের গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে আপন গতিতে। চাংকুক বারবার তের দিকে তাকাচ্ছে। তে সেটা বুঝতে পারছে, কিন্তু কিছু বলছে না। এদিকে তেরও নিজের অজান্তে বারবার চাংকুকের দিকে চোখ চলে যাচ্ছে। ছেলেটার মুখে স্নিগ্ধ হাসি, মনে হচ্ছে বিশ্ব জয় করে এসেছে। তার দুই চোখ চোরা যেন এক মায়ের সাগর। একবার তাকালেই যে কেউ প্রেমে পড়তে বাধ্য। চাংকুকের চোখের সাথে তের চোখাচোখি হতেই তের লজ্জায় চোখ সরিয়ে নিল। চাংকুক মুচকি হেসে বলল, লুকিয়ে দেখার কি আছে, সরাসরি দেখো, আমি তো শুধু তোমারই। চাংকুকের কথাইতে আবারও লজ্জা পেল, কারণও ধরা পড়ে গেছে। কিন্তু ও কি করবে? এই বেহায়া চোখ তো মানুষটার মুখের স্নিগ্ধ হাসি দেখার লোভটা সামলাতেই পারেনি। বাকিটা রাস্তা তে একদম চুপচাপ ছিল। হঠাৎ গাড়িটা থামলো একটা ডুপ্লেক্স বাংলোর সামনে। চাংকুক গাড়ি থেকে বেরিয়ে এসে
তের দিকে গাড়ির দরজা খুলে হাত বাড়িয়ে তেকে নামালো। তে বোঝার চেষ্টা করছে জাংকুক ওকে এটা কোথায় নিয়ে এসেছে, কিন্তু বুঝতে পারছে না। বাড়িটা অসম্ভব সুন্দর, একদম তের স্বপ্নের বাড়ির মতন। জাংকুক তের হাত ধরে ওকে বাড়ির ভিতরে নিয়ে গেল। তে ভিতরে ঢোকার জন্য পা বাড়াতেই দেখলো নিচে ফুলের পাপড়ি ছড়ানো। তে ওই ফুলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করলো। জাংকুক তেকে এক হাতে জড়িয়ে ধরে বলল, ওয়েলকাম টু ইয়োর হোম স্ট্রবেরি। তে অবাক হলো। ইয়োর হোম বলতে জাংকুক কি বোঝাতে চেয়েছে? জাংকুক ঠোঁটে মিষ্টি একটা হাসি রেখে বলল, এটা তোমার বাড়ি, আমি খুব যত্ন করে বানিয়েছি, শুধু তোমার জন্য। তে থমকে গেল, চোখের কোণে জল চলে এলো। জাংকুক তের হাত ধরে ভিতরে নিয়ে যেতেই তে দেখতে পেল সামনে একটা রেড ভেলভেটের কেক রাখা, যার মাঝখানে দাঁড়িয়ে আছে দুটো সুন্দর পুতুল। পুতুল দুটোর পোশাক অবিকল তে জাংকুকের মতন। পুতুল দুটো একে অপরকে জড়িয়ে আছে। জাংকুক মুচকি হেসে বলল, এটা আমি নিজে বানিয়েছি স্ট্রবেরি। জাংকুকের কথাইতে চমকে গেল আর মনে মনে বলল, উনি কেকও বানাতে পারেন? বাবা, এত গুণ! আর আমি তো পুরোই ঢ্যাঁড়স। সমস্যা নেই, আমি সব শিখিয়ে দেবো তোমায়। তে পুরোই এই মানুষটা কি মনের কথা শুনতে পায় নাকি? জাংকুক দুষ্টু হেসে বলল, কি ভাবছো আমি তোমার মনের কথা কি করে বুঝলাম, তাই তো? আমি আমার স্ট্রবেরির মনের কথা বুঝবো না তো কে বুঝবে? এরপর জাংকুক তের হাত ধরে কেকটা কাটলো আর একে অপরকে খাইয়ে দিল। তে এই মানুষটাকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। বারবার না চাইতেও মানুষটার প্রেমে পড়ে যাচ্ছে, কিন্তু ওই যে অভিমান, যেটা ওকে ওর ভালোবাসা প্রকাশ করতে বাধা দিচ্ছে। এবার জাংকুক তের দিকে একটা পেপার এগিয়ে দিয়ে বলল, সাইন করো। না প্লিজ স্ট্রবেরি, আমি তোমাকে তাজমহল দিতে না পারলেও আমি আমার ভালোবাসার তাজমহল হিসেবে এই বাড়িটা তো তোমায় দিতেই পারি। তে এবার আর মানা করতে পারলো না, সাইন করে দিল পেপারটাতে। এবার জাংকুক তেকে ওর কোলে তুলে নিল। তে জাংকুকের গলাটা জড়িয়ে ধরলো। জাংকুক তেকে ওদের বেডরুমে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দিল। পুরো ঘরটা লাল গোলাপ দিয়ে সাজানো। জাংকুক তের চোখের দিকে তাকিয়ে বলল, জানো স্ট্রবেরি, তুমি আমার দুনিয়ায় সব থেকে পবিত্র। এত ফুলের মাঝেও তুমি আমার সব থেকে প্রিয় ফুল। তোমার মধ্যে লুকিয়ে আছে আমার খুশির ঠিকানা। তুমি আমার এই সাদামাটা জীবনের একমাত্র রং। তাই তো দেখো, এই ফুলগুলো তোমাকে কত হিংসা করছে। আজ আমি এদের সাক্ষী রেখে, এদের দেখিয়ে দেখিয়ে তোমাকে ভালোবেসে এদের জ্বালাতে চাই। তুমি কি দেবে আমাকে সেই সুযোগ? আমি তোমাকে নিয়ে ভালোবাসার গভীর সমুদ্রে ডুব দিতে চাই। আমার হাতে হাত রাখবে কি তুমি? আমার এই ভালোবাসাকে কি গ্রহণ করবে? এতক্ষণ তে অবাক হয়ে এক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে জাংকুকের কথাগুলো মন দিয়ে শুনছিল। এই মানুষটাকে কি ভালো না বেসতে পারা যায়? না, যায় না। আজ অভিমানের কাছে তের ভালোবাসা জিতে গেল। তাই হয়তো তে আজ নিজেকে জাংকুকের কাছে বিলীন করে দিল, ডুব দিল দুজনে ভালোবাসার সাগরে। জাংকুক বলে উঠল, ভালোবাসি, খুব ভালোবাসি স্ট্রবেরি। তেও বলে উঠল, আমিও ভালোবাসি, খুব ভালোবাসি, অভিমানেও ভালোবাসি। এরপর জাংকুক থেকে আবার ওর বাবার বাড়ি দিয়ে এলো। এরপর আরো 3 মাস কেটে গেল। এর মাঝে জাংকুক একটা বাড়ির জন্য তেকে আর ফোন করেনি, তেও করেনি। এরই মধ্যে তে একদিন মাথা ঘুরে পড়ে গেল, শরীর খুব দুর্বল হয়ে গেল তার। ডক্টর এসে তেকে দেখে গেলেন, সাথে কিছু টেস্টও করালেন। কয়েকদিন পর টেস্টের রিপোর্ট এলো, তে কনসিভ করেছে। তের বাবা মা দুজনেই খুব খুশি, কিন্তু তে কেন জানি খুশি হতে পারলো না। প্রথমে তো তে এটা কিছুতেই মানতে রাজি ছিল না। চিৎকার করে কাঁদতে কাঁদতে তার মাকে বলতে লাগলো, মা, জাংকুক এটা ইচ্ছে করে করেছে, ও কেন এটা করেছে বলো? এরপর তের উপর অভিমান আরো জেগে বসলো। নিজের পেটে হাত রেখে বলতে লাগলো, বাবু, তুমি শুনতে পাচ্ছ? তোমার পাপা বড্ড বেশি খারাপ। আমি ফোন করিনি বলে উনিও ফোন করবেন না। তুমি তাড়াতাড়ি চলে এসো, এসে পাপাকে অনেক অনেক বকা দেবে। কেন সে তোমার আম্মুকে এত কষ্ট দেয়? মায়ের অনেক বোঝানোতে তে এবার জাংকুককে নিজে থেকে কল করতে রাজি হলো। জাংকুক যে বাবা হবে এটা জানার তো ওর অধিকার আছে। তে তার পেটে হাত রেখে বলল, দেখবে বাবু, তোমার পাপা অনেক খুশি হয়ে যাবে, এখনই কল করে চমকে দেব। তে খুশি মনে জাংকুককে কল করলো। ফোনে রিং হচ্ছে, কিন্তু জাংকুক ধরছে না। বেশ কয়েকবার কল করার পর ওপাশ থেকে কয়টা রিসিভ হলো। তে বলল, হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর পেল না তে, তাই আবারও বলল, হ্যালো জাংকুক, শুনতে পাচ্ছেন? এবার ওপাশ থেকে উত্তর এলো, হ্যালো। তে চমকে উঠলো, কারণ এটা একটা মেয়ের গলা। জি জি, কে বলছেন? ওপাশ থেকে কেউ কাঁপা কাঁপা স্বরে বলল, আমি জাংকুকের বোন।
আমার ভাই কোথায়? কোথায় গেছেন উনি? আর ফোন নিয়ে যাননি কেন? জিমিন নিজেকে সামলাতে না পেরে কেঁদে দিয়ে বলল, ভাইয়ার ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি আর নেই। তে যেন কিছুই বুঝতে পারছে না জিমিন এটা কি বলছে। চিৎকার দিয়েতে বলে উঠল, মানে জাংকুকের অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমাকে বলা হয়নি কেন? এই খবরটা আমরাও একটু আগে পেলাম। তে জোরে চিৎকার দিয়ে উঠল। ওর পুরো দুনিয়াটাই যেন মুহূর্তের মধ্যে থমকে গেল। এ কি শুনছো? না না, এই সব মিথ্যে, সবটাই একটা দুঃস্বপ্ন। একবার ঘুম ভাঙলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কেন ঘুম ভাঙছে না তার? তের চিৎকার শুনে তের মা বাবা দৌড়ে রুমে এলো। তে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা জানো ও বেইমানি করেছে, ধোকা দিয়েছে আমাকে, এইসব নাটক করেছে আমার সাথে। তারপর তে তার পেটে হাত রেখে বলে, আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়ে কেন চলে গেলেন আপনি? কেন কেন আমি একটা ভালো বউ হতে পারিনি? আমি জানি আমি ওনার ভালো বউ হতে পারিনি বলে উনি আমার সাথে অভিমান করে চলে গিয়েছেন। মা, বাবা, প্লিজ একবার তোমরা আমাকে ওনাকে এনে দাও। আমি আর ওনাকে কোথাও যেতে দেবো না। তে ধীরে ধীরে আরো হাইপার হতে শুরু করেছে। কিছুতেই তেকে সামলানো যাচ্ছে না। কিছুক্ষণ আগে জাংকুককে হসপিটাল থেকে আনা হয়েছে। সামনে দাঁড়িয়ে আছে তে। সাদা কাফনে শুয়ে আছে জাংকুক। মুখে যেন সেই বিশ্ব জয় করা স্নিগ্ধ হাসিটা এখনো ফুটে রয়েছে। তে ধীরে ধীরে জাংকুকের সামনে গেল। জাংকুকের দিকে তাকিয়ে মৃদু হাসলো। আশেপাশের কোনো দিকে কোনো খেয়াল নেই তার। সে তাকিয়ে আছে তার একমাত্র ভালোবাসার দিকে। তে জাংকুকের কাছে গিয়ে জাংকুকের মাথায় হাত রাখলো। জাংকুকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে খুব নিখুঁত ভাবে দেখতে লাগলো জাংকুককে। জানেন, আপনি হলেন এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ পুরুষ, যার প্রতিটা স্পর্শে ছিল অমৃত। জানেন, ঈশ্বর আপনাকে খুব নিখুঁত করে বানিয়েছেন। আপনার মধ্যে নেই কোনো খুঁত, আছে শুধু স্নিগ্ধতা। জাংকুক, শেষবারের মতো প্লিজ আমাকে একবার স্ট্রবেরি বলে ডাকুন। ডাকুন না আমাকে, একটিবার ডাকুন। জানো, আমি কনসিভ করেছি। আপনার আর আমার ভালোবাসার চিহ্ন এই পৃথিবীতে আসতে চলেছে। সে আমাকে মা বলে ডাকবে আর আপনাকে বাবা। আপনি কি শুনবেন না বাবা ডাক? তে এবার ধীরে ধীরে আরো হাইপার হয়ে ওঠে। জাংকুকের হাতটা তার পেটে রেখে বলে ওঠে, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এখানে এখানে আমাদের বেবি। ও ও আমাদের ভালোবাসা। ও কাকে বাবা বলে ডাকবে? কাকে? কেন বুঝতে চাইছেন আপনি? চোখ খুলুন, চোখ খুলুন জাংকুক। এভাবে আমাদেরকে একা ফেলে যাবেন না। তে এবার চিৎকার করে বলতে লাগলো, জাংকুক আপনি কথা বলছেন না কেন? আপনাকে চোখ খুলতেই হবে আমাদের বেবির জন্য। প্লিজ জাংকুক, প্লিজ একবার ফিরে আসুন। আপনি আমার সাথে এইভাবে বেইমানি করলেন কেন? কেন আমাকে নিজের মায়ায় জড়িয়ে কেন আমাকে বিলীন করে দিয়ে গেলেন? তের কান্না থামার নামই নেই। ওর সামনে যেন ওর পৃথিবীর সব রং মুছে যেতে লাগলো। জাংকুক ওর একটা হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। কেউ চেষ্টা করে কিছুতেই খুলতে পারেনি। তে জাংকুকের হাত স্পর্শ করতেই জাংকুকের হাতটা আলগা হয়ে গেল। জাংকুকের হাতে একটা চিরকুট, কিছুটা অংশ রক্তে ভিজে গেছে। তে চিরকুটটা দেখতেই মুচকি হাসলো। চোখের জল মুছে চিরকুটটাতে একটা চুমু খেলো। এরপর আস্তে আস্তে তে নিজেকে সামলে নিল। তে জাংকুকের কপালে একটা চুমু খেলো, তারপর চোখের দুই পাতায়, এরপর ঠোঁটেও চুমু খেয়ে বলল, আমিও চুমু খেলাম জাংকুক। আজ আমি পূর্ণ, আমি পূর্ণ জাংকুক। আমি একা নই, আমাদের ভালোবাসার চিহ্ন আছে আমার মাঝে। হ্যাঁ জাংকুক, আপনি আছেন আমার মাঝে। তারপর তে জাংকুকের দেওয়া পেন্ডেন্টটা হাতে নিয়ে বলল, এই পেন্ডেন্টটা আপনি আমাকে পরিয়ে দিয়ে বলেছিলেন না যে শুধু আপনি আমাকে স্পর্শ করবেন আর কেউ না? আমি কথা দিচ্ছি জাংকুক, আমার সর্বাঙ্গে শুধু আপনার স্পর্শ থাকবে। তারপর তে জাংকুকের বুকে মাথা রাখলো। আপনার স্ট্রবেরি শুধু আপনার বুকে মাথা রেখে ঘুমাবে, আর কারোর না। আপনার স্ট্রবেরি শুধু আপনারই, আর এই নামে আমাকে ডাকার অধিকার একমাত্র আপনার, আর কারোর না। তে তার পেটে হাত রেখে বলল, বাবু, পাপাকে বিদায় জানিয়ে দাও। তবে জীবনের ওপারে আমরা আবারও এক হব, একসাথে থাকবো সবাই। আবারও নতুন করে দেখা হবে আপনার সাথে। বিদায় জাংকুক। এইভাবেই কেটে যায় 5টা বছর। তে জাংকুকের দেওয়া শেষ চিরকুটটা হাতে নিয়ে চোখ বুলিয়ে সেটাতে একটা চুমু খেলো। তারপর চিরকুটটা পড়া শুরু করলো। আমার স্ট্রবেরি, আমার স্বপ্নের রানী, আমার সময় শেষ। ঈশ্বর আর আমাকে সময় দিতে চান না, কারণ আমি যে আমার পৃথিবী জয় করে নিয়েছি। তুমিই যে ছিলে আমার পৃথিবী, তোমাকে পেয়ে আজ আমি পূর্ণ। আমি জানি আমার স্ট্রবেরি আমাকে ঠিক কতটা ভালোবাসে।
কিন্তু সে যে বড়ই অভিমানী। তবু আমার অনেক ইচ্ছে তোমার মুখে একবার ভালোবাসি কথাটা শুনতে। কিন্তু আফসোস, ঈশ্বর আমাকে সেই সুযোগটা আর দিলেন না। আমি জানি আমাদের বেবি আসছে, আর আমি এটাও জানি যে তুমি আমার উপর ভীষণ রাগ করে আছো, কারণ আমি এটা ইচ্ছে করেই করেছি। আমি চেয়েছিলাম আমাদের বেবি খুব তাড়াতাড়ি চলে আসুক, কারণ যখন আমি থাকবো না তখন যেন সে তোমাকে আমার কথা, আমার ভালোবাসার কথা কখনো ভুলতে না দেয়। কিন্তু আফসোস, আমি তাকে একবারও দেখতে পেলাম না, তার মুখে একবারও পাপা ডাকটা শুনতেও পেলাম না। তবে তুমি চিন্তা করো না, আমি যতটাই দূরে চলে যাই না কেন, সব সময় তোমাদের সাথে থাকবো, তোমাদের পাশে থাকবো। আমাদের জীবনে একসাথে চলার পথ হয়তো এখানেই শেষ। ভালোবাসি তোমাকে স্ট্রবেরি, ভীষণ ভালোবাসি। তের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। তে বেশ কয়েকবার চিরকুটটাতে চুমু খেলো। তের যখনই চাঙ্কুকের কথা মনে পড়ে তখনই সে এই চিরকুটটাকে পড়ে, আর তার মনে হয় চাঙ্কুক যেন সবসময় তার সাথে আছে। চাঙ্কুকের সাথে কাটানো মাত্র ওই কয়েকটা দিনের স্মৃতি তেকে জীবনে বাঁচার জন্য অনুপ্রেরণা দেয়। সে এই স্মৃতিগুলোকে বুকে আঁকড়ে রেখেই সারাটা জীবন পার করে দিতে পারে। কারোর হাতের স্পর্শে তের ধ্যান ভাঙল। তে দেখলো তার সামনে গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে ভিকুক আর তেকুকি। হ্যাঁ, ঠিক ধরেছ, তের যমজ সন্তান হয়েছে। তে জাংকুক আর তার নামের সাথে মিল রেখে ওদের নাম রেখেছে। তেকুকি হলো মেয়ে আর ভিকুক হলো ছেলে। তেকুকির থেকে 1 মিনিটের ছোট। জাংকুক থেকে তার ভালোবাসার চিহ্ন হিসেবে একটা উপহার দেয়নি, দিয়ে গেছে দুটো উপহার। এরা দুজনেই হলো তের বেঁচে থাকার একমাত্র কারণ, তের 2 চোখের মণি। জানো মাম্মা, আজকে স্কুলে পেরেন্টস মিটিং আছে। সবাই তাদের মাম্মা পাপাকে নিয়ে যাবে, আর আমরাও বলে দিয়েছি আমাদেরও পাপা মাম্মা আসবে। যাবে তো তুমি মাম্মা? হ্যাঁ সোনারা, অবশ্যই যাব। জানো মাম্মা, সবাই বলছে আমার পাপা আসবে না, কারণ আমার পাপা নেই। কেন বলে সবাই এমন কথা? পাপা তো আছে আমাদের সাথে, বলো। হ্যাঁ, তোমাদের পাপা সবসময় আমাদের সাথে আছে, আর উনি নেই তো কি হয়েছে? আমি তোমাদের পাপা আর আমি তোমাদের মাম্মা। হ্যাঁ, কিন্তু মাম্মা তুমি কেঁদো না, পাপা তোমাকে কাঁদতে দেখলে অনেক রাগ করবে। তে এই পিচ্চি দুটোর কথা শুনে মুচকি হাসলো আর মনে মনে বলল, শুনছেন আপনি এই পিচ্চি দুটোর কথা? একদম আপনার মতো হয়েছে। আর দেখছেন কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ওরা। হবেই তো, ওদের তো বড় হয়ে ওদের বাবার দায়িত্বগুলো পূরণ করতে হবে। আর শুনছেন, আমি আপনার স্ট্রবেরি বলছি, ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি, অভিমানেও ভালোবাসি।